লেখিকা তাপসী দত্তের সংসার ভার্সেস পরকীয়া। কিছু ডিসিশন নিলে মধু? ব্যাগে জামা কাপড় গোছাতে গোছাতে দীপ্তর দিকে একবার আর চোখে তাকায় মধুপর্ণা। কিসের ডিসিশন? হেয়ালি করো না দীপ্ত, খুলে বলো। কি খুলে বলবো মধু, তুমি তো এত বোকা নও। 4 বছর হতে চলল আমাদের বিয়ে হয়েছে, কিন্তু সংসার করা হলো কি? দীপ্ত, তুমি আমার সবটা জেনেই বিয়ে করেছো। আমি একটা সরকারি চাকরি করি, আমার মা রয়েছেন, তার প্রতি একটা দায়িত্ব আছে। তাছাড়া মিঠিও ছোট। এই অবস্থায় আমার কোনোভাবেই তোমার সাথে অত দূরে গিয়ে থাকা সম্ভব নয়। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। করো তো এই ধ্যার ধেরে গোবিন্দপুরে 2 টাকার স্কুল মাস্টারি, তার জন্য এত ঘ্যাম? ধুর শালা, নিকুচি করেছে এই সংসারের। কথাগুলো বলে দুধদার ঘর থেকে বেরিয়ে যেতে চায় দীপ্ত। অমনি পাশের ঘর থেকে টলমল পায়ে দৌড়ে এসে দীপ্তর পা দুটো জড়িয়ে ধরে 2 বছরের ছোট্ট মিঠি। এতক্ষণের কথা কাটাকাটি ভুলে গিয়ে মেয়েকে কোলে নিয়ে আদর করতে থাকে দীপ্ত। সম্বন্ধটা এসেছিল দীপ্তদের বাড়ি থেকেই। ঝকঝকে স্মার্ট সুন্দরী মধুপর্ণাকে এক আত্মীয়ের বিয়েতে দেখেই পছন্দ হয়ে যায় দীপ্তর বাবা মার। মধুপর্ণা তখন সবে মাত্র এসএসসি পরীক্ষায় পাশ করে একটা স্কুলে চাকরি পেয়েছে। যদিও স্কুলটা অনেক দূরে, তবুও সোনার আংটি আবার বাঁকা হয় নাকি। শত হলেও চাকরিটা সরকারি। এই চাকরিটা পাওয়ার জন্যে অনেক কষ্ট করতে হয়েছে মধুপর্ণাকে। এমএসসি পড়তে পড়তে বাবার অকাল প্রয়াণ, সাথে চিররুগ্ন মা। একেবারে নাজেহাল অবস্থা তখন। বাবার জমানো টাকা পয়সা যা ছিল, মায়ের চিকিৎসা, সংসার আর পড়ার খরচ চালাতে একসময় প্রায় তাও শেষ হয়ে গিয়েছিল। তখন দুবেলা পেট চালানোই দায় হয়ে পড়ল। তবুও হাল ছাড়েনি মধুপর্ণা, লড়াই চালিয়ে গেছে। আজ মধুপর্ণার মুখে বিজয়িনীর হাসি। অনেক কষ্টের ফসল এই চাকরি। ইচ্ছে করলে মধুপর্ণা স্কুলের কাছেই ঘর ভাড়া করে থাকতে পারত, কিন্তু বাবার ভিটে ছাড়তে মন চায়নি। অন্যদিকে দীপ্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে ভোপালে একটা বেসরকারি সংস্থায় কাজ করছে। কোম্পানি থেকে ফ্ল্যাট, গাড়ি সবই দিয়েছে। আর আছে ফুলমতিয়া। ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা ছাড়াও দীপ্তকে দুবেলা রান্না করে দেয়। এক কথায় দীপ্ত ওয়েল সেটেলড এবং পাত্র হিসেবে বেশ দামি। মধুপর্ণাও পাত্রী হিসেবে কিছু কম দামি নয়, তবে অবস্থার চাপে জর্জরিত। এক্ষুনি বিয়ে করার জন্য তৈরি নয়, তাও আবার পাত্র অত দূরে থাকে। মধুপর্ণার পক্ষে চাকরি ছেড়ে, অসুস্থ মাকে ছেড়ে অত দূরে থাকা কোনোভাবেই সম্ভব নয়। এই সমস্যার সুরাহা পাত্রপক্ষর তরফ থেকেই হলো। ঠিক হলো দীপ্তই মাঝে মাঝে আসবে এখানে। শুভ লগ্নে মহা ধুমধাম করে 4 হাত এক হয়ে গেল। এরপর মধুচন্দ্রিমা যাপন করে দীপ্ত ফিরে গেল ভোপালে, আর মধুপর্ণাও নিজ কর্মজগতে ব্যস্ত হয়ে পড়ল। 3 মাস বাদে বাদে 4-5 দিনের ছুটি নিয়ে দীপ্ত আসে কলকাতায়। তখন ওরা দুটিতে চুটিয়ে প্রেম করে। আনন্দ উল্লাসে স্বপ্নের মতো কেটে যায় কটা দিন। আবার শুরু হয় বিচ্ছেদ। নিজ নিজ কর্মজগতের ব্যস্ততা। ভালোই কাটছিল বেশ। মধুপর্ণার ধূসর মরুভূমিতে দীপ্ত ছিল মরুদ্যানের মতো। দীপ্তর হাত ধরে রঙিন স্বপ্নের আঁকিবুকি কাটা মধুর জীবন নদী যেন অন্য খাতে বইতে শুরু করেছিল। এরই মধ্যে সুখের ঘড়া পূর্ণ করে মিঠির আগমন। সবকিছু যেন স্বপ্নের মতো ছিল মধুর কাছে। কিন্তু ওই যে বললাম না, স্বপ্ন সে তো চিরস্থায়ী নয়। স্বপ্ন তো একসময় ভাঙবেই। মিঠি হওয়ার পর থেকে দীপ্ত কেমন যেন বদলে যেতে থাকলো। নিজের মেয়ে বউকে ছেড়ে থাকতে না পারাই হয়তো তার অন্যতম কারণ। সংসার করে দীপ্ত ক্ষেপে উঠল যেন। চাকরি ছেড়ে স্বামীর ঘর করার জন্য শ্বশুরবাড়ি থেকেও চাপ আসতে থাকলো মধুর ওপর। বহু কষ্টে অর্জিত চাকরি কি এক কথায় ছেড়ে দেওয়া যায়? আচ্ছা, সব দায় কি শুধু মেয়েদেরই? দীপ্ত কি পারবে তার হাইফাই চাকরিটা ছেড়ে কলকাতায় এসে মধুর সাথে সংসার করতে? সে যদি না পারে, তাহলে মধুই বা পারবে কেন? মেয়ে বলে কি তার চাকরিটা ফেলনা? না, মধুপর্ণা রাজি হয়নি চাকরিটা ছাড়তে। আর এখানেই যত অশান্তির সূত্রপাত। ক্রমে দীপ্তর আসা যাওয়া কমতে থাকলো ফোনে বাক্যালাপ। যারা একসময় রাতের পর রাত জেগে গল্প করত, হঠাৎ করে তাদের সব কথাগুলো যেন হারিয়ে গেল। মধু ফোন করলে প্রায় সময়ই দীপ্ত ফোন রিসিভ করতো না, বিজি থাকার অজুহাতে। আর দীপ্ত ফোন করলে শুধু মেয়ের খবর নিত আর মেয়ের সাথে কথা বলতো। মেয়েও হয়েছে বাবা অন্তপ্রাণ। বাবার ফোন পেলে আনন্দে ঝলমল করে উঠত। প্রায় 6 মাস হয়ে গেছে দীপ্ত ফিরে গেছে ভোপালে।
এই 6 মাসে মধুর সাথে হাতে গুনে 6 বার দীপ্ত ভালো করে কথা বলেছে কিনা সন্দেহ। এদিকে শুধু ভিডিও কলিংয়ে বাবাকে দেখে মেয়ের আর পোষাচ্ছে না। বাবার কাছে যাবে বলে বিস্তর কান্নাকাটি জুড়েছে সে। কবে কলকাতায় আসবে এ প্রশ্নের উত্তর মধুপর্ণা পায়নি দীপ্তর কাছ থেকে। অগত্যা নিজেই মেয়েকে নিয়ে দীপ্তর কাছে যাবার সিদ্ধান্ত নেয় মধু। স্কুল থেকে সপ্তাহ খানেকের ছুটি নিয়ে ভূপালে পৌঁছয় মধু। স্টেশনে দীপ্ত ওদের নিতে আসেনি। মধুদের আসার কথা জানানো সত্ত্বেও দীপ্তর অনুপস্থিতি একটু খারাপ লাগে মধুর। ঠিকানা অনুযায়ী গন্তব্যে পৌঁছে কলিং বেল বাজায়। দরজা খুলে বছর 25-26-এর ছিপছিপে এক তরুণী। পরনে বেশ ভালো একটা সালোয়ার স্যুট, হাত ভর্তি কাচের চুড়ি, গলায় মঙ্গলসূত্র, সিঁথিতে অল্প সিঁদুরের ছোঁয়া, গায়ের রং কালো হলেও বেশ উজ্জ্বল। তুমি ফুলমতিয়া তো? বেজার মুখ করে তরুণী উত্তর দেয়, জি। ও, বাবু নেই? জি নেহি। কখন ফিরবে? আজ তো শাম তক লটনে কি বাত থি। বেজার মুখে উত্তর দিয়ে রান্নাঘরের দিকে চলে যায় ফুলমতিয়া। ছিমছাম 2 কামরার ফ্ল্যাট, সাজানো গোছানো। বসার ঘরে দেওয়ালে টাঙানো রয়েছে সাই বাবার ফটো, সেখানে ধূপ জ্বলছে। ঘরের সর্বত্র মেয়েলি হাতের ছাপ স্পষ্ট। মনে মনে বেশ খুশি হয় মধু। যাক, ফুলমতিয়া দীপ্তর ভালোই খেয়াল রাখছে। ড্রয়ার থেকে খুঁজে পেতে আলমারির চাবি বের করে ব্যাগের জামাকাপড়গুলো আলমারিতে রাখতে যায় মধু। আলমারি খোলার আওয়াজে রান্নাঘর থেকে দৌড়ে আসে ফুলমতিয়া। ইয়ে क्या করছেন আপনি? আপকি কাপড়ে পাশের রুমের আলমারিতে রাখে দিজিয়ে। মধুর হাত থেকে এক প্রকার চাবিটা ছিনিয়ে নেয় ফুলমতিয়া। মনে মনে রাগ হলেও নিজেকে সংযত করে নেয় মধু। যাগ্গে, এই সংসারের দেখভাল তো ওই করে। ফুলমতি এমন আচরণ করতে থাকে যেন সেই এই সংসারে কর্ত্রী আর মধু অবাঞ্ছিত। বাড়ির মালিক সারাদিন বাড়িতে থাকে না, তাই হয়তো ফুলমতিয়ার এমন আচরণ। আজ দীপ্ত বাড়ি এলে ফুলমতিয়ার দিকে একটু নজর রাখার কথা বলতে হবে, মনে মনে ভাবে মধু। দীপ্তর ড্রেসিং টেবিলের দামি প্রসাধনী ইউজ করা, এমনকি দীপ্তর চিরুনিটা পর্যন্ত, এগুলো কি একটু বেশি বাড়াবাড়ি নয়? ফুলমতিয়াকে যত দেখে ততই মনে মনে বিরক্ত হয় মধু। তোমার তো শাদিও হয়েছে দেখছি, তা স্বামী থাকে কোথায়? ফুলমতিয়ার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আবার জিজ্ঞেস করে মধু। কি হলো, বললে না তো তোমার স্বামী কোথায় থাকেন? উয়ার কথা না বুঝবেন তো হি আচ্ছা হে। মধু বোঝে স্বামীর সাথে ওর সম্পর্ক ভালো নয়। কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করে, তোমার বাচ্চা কাচ্চা? কোনো উত্তর না দিয়ে নিজের কাজ করতে থাকে ফুলমতিয়া। হাবভাব এমন যেন তোমার এত কথার দরকার কি বাপু। ভারী ঠেটা মেয়ে ফুলমতিয়া। কাজ করে যেন পুরো সংসারটাই কিনে নিয়েছে। মধুও ছাড়বার পাত্রী নয়। কোশ্চেনে জেরবার করতে থাকে ফুলমতিয়াকে। তুমি কি রাতেও এখানে থাকো নাকি? জি, উত্তর দেয় ফুলমতিয়া। দুপুর গড়িয়ে সন্ধে নামে। অফিস থেকে ফেরে দীপ্ত। এতদিন বাদে দেখা হওয়ায় বাবা মেয়ের আহ্লাদের শেষ নেই। মধুকে যেন দীপ্ত দেখতেই পায়নি বা অচেনা কেউ। একটা চাকরির জন্য দীপ্তর এত রাগ মধুর ওপর। বুকে এক অজানা যন্ত্রণা অনুভব করে মধু। এই সেই দীপ্ত যার সাথে স্বপ্নের মুহূর্তগুলো কাটিয়েছে সে। ধীরে ধীরে কিচেনে যায় মধু। ফুলমতিয়া দীপ্তর চা জলখাবার বানাতে ব্যস্ত। তুমি যাও ফুলমতিয়া, আজ আমি বাবুকে চায় নাস্তা বানিয়ে দিচ্ছি। ফুলমতিয়া কটমট করে তাকায় মধুর দিকে। আপনি যান মেম সাহেব, ইয়ে হামার কাম হামি করে লিব। চূড়ান্ত অপমানিত মনে হয় নিজেকে মধুর। এ সংসারটা কার, তার না ফুলমতিয়ার? দূরে থাকে বলে স্বামীর চা জল খাবার বানানোর অধিকারও তার নেই। আচ্ছা, যদি মধু চাকরিটা ছেড়ে দিয়ে স্বামী সন্তান নিয়ে সংসার করত, তাহলে কি এরকমটা হতো? আর দীপ্ত, সেও কি মধুর সাথে এরকম ব্যবহার করতে পারত? বুকের ভেতর দলা পাকানো কান্নাগুলো ঠেলে বেরিয়ে আসতে চায়, তবু নিজেকে সামলে নেয় মধু। আজ রাতে আদরে ভালোবাসায় ভরিয়ে দেবে দীপ্তকে, ভুলিয়ে দেবে দীপ্তর সব মান অভিমান। রাতে বেডরুমে ওয়েট করে মধু দীপ্তর জন্য, কিন্তু দীপ্ত আসে না। ড্রয়িং রুমে ল্যাপটপে কাজে ব্যস্ত দীপ্ত। অপেক্ষা করে করে চোখের পাতা ভারী হয়ে আসে, তবুও জোর করে গল্পের বই পড়ার চেষ্টা। সময়ের পর সময় কাটে, জেগে থাকার ব্যর্থ প্রচেষ্টা, তবু দীপ্ত আসে না। মোবাইলের ঘড়িতে চোখ বোলায় মধু। রাত 2:30 বেজে গেছে। দীপ্ত কি রোজই এত রাত অবধি কাজ করে নাকি? এবার তো শরীর খারাপ করবে না। এইবার দীপ্তকে ডেকে শোয়াতে হবে। বিছানা ছেড়ে ড্রয়িং রুমের দিকে যায় মধু। ড্রয়িং রুম অন্ধকার। দীপ্ত কি তাহলে পাশের ঘরে ঘুমোচ্ছে? আর ফুলমতিয়া, সেই বা কোথায় ঘুমোয় তা তো জানাই হয়নি মধুর।
পাশের ঘর থেকে ফিসফিসানির আওয়াজ আসছে। কাপা কাপা পায়ে পাশের ঘরের দরজার দিকে এগোয় মধু। হ্যাঁ, এই ঘর থেকেই তো আওয়াজ আসছে, স্পষ্ট নারী পুরুষের কণ্ঠস্বর। দুরু দুরু বুকে দরজার কি হলে চোখ রাখে মধু। এক নিমেষে যেন সারা দুনিয়ার রং বদলে যায় মধুর কাছে। বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে দাঁড়িয়ে মধুপর্ণার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। কি করবে মধু এখন? দরজায় নক করবে? না থাক, কি দরকার ওদের সুন্দর সময়টাকে নষ্ট করার। নিজের রুমে চলে যায় মধু। পরের দিন সকালে বেশ দেরি করে নিজের রুম থেকে বেরোয় মধু। দীপ্ত এতক্ষণে অফিস চলে গেছে। ঘড়ির দিকে একবার তাকিয়ে ল্যাপটপ খুলে বসে মধু। আর একটু পরে রেলের তৎকাল রিজার্ভেশন শুরু হবে। কি দরকার অন্যের সংসারে অযাচিত হয়ে থাকার? না, দীপ্তকে কাল রাতের ব্যাপার নিয়ে কিছুই বলেনি মধু। কি হবে বলে? তার থেকে যে যার মতো বাঁচাই ভালো। মধুপর্ণার হঠাৎ চলে যাওয়া নিয়ে দীপ্ত কোনো প্রশ্নই করেনি, বা মধুও এই নিয়ে কোনো কথা বলেনি, যেন এটাই হওয়ার ছিল। ক্লান্ত শরীর, ভগ্ন হৃদয়ে মধু যখন বাড়ি ফিরল তখন সে পুরোপুরি বিধ্বস্ত। জীবনযুদ্ধে হেরে যাওয়া এক নারী। হায় রে নারী, কি আজব এই দুনিয়া! নিজের উপার্জন করার অধিকারটুকু তোমার নেই। তোমার জীবনটা শুধুই পরের মর্জি মাফিক। ফ্রেশ হয়ে বিছানায় গাটা এলিয়ে দিয়ে মোবাইলের নেটটা অন করতেই টুং শব্দে মেসেঞ্জারে মেসেজ ঢোকে। এ কদিন নেট অন করাই হয়নি। মুক্ত আকাশ, মধু কদিন তোমার সাথে কথা হয়নি। মনে হচ্ছে যেন অনন্তকাল। তুমি সুস্থ আছো তো? এ কদিন আমি বেশ টের পেয়েছি তুমি ছাড়া আমি অন্ধকার। আমি জানি তোমার সংসার আছে, তবুও কোথাও কি আমার জন্য এক চিলতে জায়গা দিতে পারো তুমি? কথা দিলাম আমার সীমা আমি লঙ্ঘন করব না। তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। কয়েক মাস আগে ফ্রেন্ড রিকোয়েস্টটা এসেছিল মুক্ত আকাশের কাছ থেকেই। অ্যাকসেপ্ট করার আগে প্রোফাইলে ঢুকে দেখে নিয়েছিল মধু। কবি গোছের একজন মানুষ। সারা প্রোফাইলে শুধুই কবিতা, প্রোফাইল পিকচারে সহজ পাঠের ছবি। দেখে ভালো লেগেছিল মধুর। প্রোফাইল পিকচারে সহজ পাঠের ছবি কেন জিজ্ঞেস করাতে ও প্রান্ত থেকে উত্তর এসেছিল, আমার ভালোবাসার শুরু তো ওখানেই। এরপর রোজই মুক্ত আকাশ নিজের লেখা কবিতা মেসেঞ্জারে পাঠাতো, আর মধুও ছন্দে রিপ্লাই দেওয়ার চেষ্টা করত। ক্রমশ ওদের বন্ধুত্বের বন্ধনটা দৃঢ় হয়ে উঠছিল। আজ ও প্রান্ত থেকে যে প্রপোজালটা এসেছে তাকে অ্যাকসেপ্ট করবে মধু। দীপ্ত যদি পরকীয়ায় মারতে পারে তাহলে সেই বা নয় কেন? চোখ চলে যায় ঘুমিয়ে থাকা মিঠির দিকে। কি নিষ্পাপ মুখখানা! আচ্ছা, ওর কি দোষ? বাবা মায়ের ঝগড়ার মাঝখানে ওই একরত্তি মেয়েটা কেন ভুক্তভোগী হবে? নাইবা ভালোবাসলো দীপ্ত, নাইবার হলো মধু দীপ্তর শয্যা সঙ্গিনী। তবুও সংসার সংসার খেলাটা তো থাকবে। মাঝে মাঝে হলেও মেয়ে তার বাবা মাকে একসাথে দেখতে তো পাবে। হলোই বা মধু ফুলমতিয়ার সংসারে কদিনের অতিথি, তবু মেয়েটা তো খুশি হবে। মধু ফেসবুক মেসেঞ্জার থেকে ব্লক করে দেয় মুক্ত আকাশকে। দীপ্তকে হোয়াটসঅ্যাপ করে, আমরা ভালোভাবে পৌঁছে গেছি, পারলে রাতে একবার ফোন করো। মিঠি তোমার জন্য খুব কান্নাকাটি করছিল।